প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই সুস্থ আছে। আমি তোমাদের জন্য দোয়া রাখি। আমি পূর্বেই পূর্বের ক্লাসে আমি একবার বলেছিলাম যে তুমি আমি এই মুহূর্তে সুস্থ আছি, এর অর্থ কিন্তু এই না যে আমরা কেউ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হব না। সুতরাং কোনোভাবেই কিন্তু আমাদেরকে হেয়ালি করতে চলবে না। অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তবে অবস্থা দৃষ্টি একটা বিষয় মনে হয়, আমাদেরকে মনে হয় এই ভাইরাসের মধ্যেই বসবাস করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার মাধ্যমে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি, আশা করি আমরা সেই যুদ্ধে জিতব। কখনোই যেন আমরা হেয়ালি না করি। যাই হোক, আমি গত ক্লাসে কিছু সমস্যার সমাধান করেছিলাম 9B চ্যাপ্টার থেকে। আজকে আমি ওই একই চ্যাপ্টারের একই জাতীয় কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো দেখা যাক সেই একই জাতীয় সমস্যাগুলো কোনগুলো এবং কিভাবে সমাধান করা যায়। এক নজরে আমি সমস্যাগুলো একবার আগে দেখে আসি, তারপরে আমি এক এক করে সমাধান করার চেষ্টা করব। 28 একটি ট্রেন সরল পথে 4 কিলোমিটার ব্যবধানে দুইটি স্টেশনে থামে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে সময় লাগে 8 মিনিট। প্রথম অংশ x সমতরণে, দ্বিতীয় অংশ y সমমন্দনে চলে। প্রমাণ করো 1/x + 1/y = 8, বা এটা এক লাইন সিম্পলিফাই করে আমরা এই লাইনটা প্রমাণ করতে পারি। 29-এ এসে একটা মানুষের নাম ব্যবহার করা হয়েছে। 28-এ যেখানে একটা ট্রেনের কথা বলা হয়েছে, 28-এ একটা মানুষের ব্যবহার করা হয়েছে। 28-এ দুইটা স্টেশনের দূরত্ব ছিল 4 কিলোমিটার, এখানে 200 মিটার এবং সময় 28-এ ব্যবহার করা হয়েছিল 8 মিনিট, 29-এ 20 সেকেন্ড। 28-এ ত্বরণ ছিল x, মন্দন ছিল y, 29-এ ত্বরণ এবং মন্দন AB। সুতরাং এখানে প্রমাণ যদি 1/x + 1/y = 8 হয়, এখানে হবে 1/a + 1/b = 1। 30-তে এসে আমরা দেখতে পাই ত্বরণ x, মন্দন y, দূরত্ব ব্যবহার করা হয়েছে s, সময় ব্যবহার করা হয়েছে t এবং প্রমাণ এসছে এইটা প্রমাণ এসছে। 28, 29 এবং 30-র মধ্যে খুব পার্থক্য নাই বললেই চলে। এখানে 28, 29-এ সংখ্যা ব্যবহার করা হয়েছে আর 30-তে এসে অক্ষর ব্যবহার করা হয়েছে, s এবং t বর্ণ ব্যবহার করা হয়েছে। 31-এ এসে ত্বরণ এবং মন্দনগুলো f1 এবং f2 ব্যবহার করা হয়েছে, সময় t, দূরত্ব s, প্রমাণ চেয়েছে, এটা প্রমাণ চেয়েছে। মূলত 30-তে যে প্রমাণ, এটাকে এক লাইন সিম্পলিফাই করলেই 31-এর 1 পাওয়া যাবে এবং সেখান থেকে আর এক লাইন সিম্পলিফাই করলে এখান থেকে t এর ভ্যালু বের করলেই এই মানটা পাওয়া যাবে। তো 28, 29, 30, 31 সবই সেম। ইভেন 32-তে ত্বরণ ব্যবহার করা হয়েছে a, মন্দন b এবং প্রমাণে কিছুটা পার্থক্য এসছে, বর্ণের মাধ্যমে সে পার্থক্যটা এসছে, তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে। 33-তেও অনেকটা একই, আমরা 33 দেখতে পাচ্ছি, শুধুমাত্র বর্ণের পার্থক্য হয়েছে। সুতরাং এই যে 28 থেকে 33 পর্যন্ত হুবহু আমরা সেম সমস্যা দেখতে পাচ্ছি, শুধুমাত্র অক্ষর এবং সংখ্যার পার্থক্য। এক্সাম্পল 3-তেও আমরা দেখতে পাই দুটো স্টেশনের দূরত্ব হলো 2 কিলোমিটার এবং এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে সময় লাগে 4 মিনিট। ত্বরণ এবং মন্দন x এবং y, প্রমাণ চেয়েছে 1/x + 1/y = 4। সুতরাং 28 থেকে 33 এবং উদাহরণ 3-তে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, মোটামুটি সবগুলো সমস্যা একই রকমের। এই যে আমরা একই জাতীয় কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখলাম একসাথে, এর মধ্যে থেকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। তবে আমি খুব জোর আশাবাদী যে তোমরা যদি
খুব মনোযোগ দিয়ে এবং বোঝার নিয়ত করে যদি শুরু করো, তাহলে সমস্যার সমাধানগুলো যে আমি বোর্ডে করব, এই দুই একটা সমস্যার সমাধান দেখে তুমি বাকি সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে। তো দেখা যাক, চলো দুই একটা আমরা চেষ্টা করি। 31 এর 1 নম্বরে বলা ছিল একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে সরল পথে যাত্রা করে F1 ত্বরণে পরে F2 মঙ্গলে চলে। যদি তার t সময়ে যাত্রাবিন্দু থেকে s দূরত্ব দিয়ে থেমে যায়, তবে এই প্রমাণগুলো চাওয়া হয়েছে d²/2s 1/f1 + 1/f2। এখান থেকে এক লাইন সরল করলে t এর ভ্যালুটা এরকম পাওয়া যায়। 1 এবং 2 মোটামুটি একই। তো প্রশ্নের মধ্যে কিন্তু কয়েকটা ইঙ্গিত আমাদের দিয়ে দিয়েছে। সে স্থির অবস্থা থেকে, অর্থাৎ তার আদিবেগ এখানে u এর মান কিন্তু 0। আবার পরে বলা হয়েছে s দূরত্ব দিয়ে থেমে যায়, তার মানে শেষ বেগ কিন্তু আবারও 0। তার আদিবেগ u 0, শেষ বেগ আমরা এটা v ভাবতে পারি। তবে u না বলে আমরা শুধুমাত্র 0 বললাম, এটা বোঝার সুবিধার্থে। আদিবেগও 0, শেষ বেগও 0। তো একটা বস্তু আদিবেগ 0 আবার শেষ বেগ 0, এর মধ্যে কিন্তু স্পষ্ট কতগুলো ইঙ্গিত রয়ে গেল। সে হলো অবশ্যই সে স্থির অবস্থা থেকে চলতে চাইলে তাকে তো একটা বেগ প্রাপ্ত হবে, একটা বেগ বাড়াতে হবে। সেই বেগ বৃদ্ধিটা তারা বলে দিয়েছে, ত্বরণ হলো F1। তো F1 ত্বরণে চলে। তো ত্বরণে চলতে চলতে আবার যদি থামার প্রশ্ন আসে, তাহলে চলতে 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 কোনো একটা সময় তার বেগ সর্বোচ্চ হয়। আমরা ধরে নিলাম যাত্রাপথের কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুতে তার বেগটা ত্বরণের মাধ্যমে বেগ বাড়তে বাড়তে বেগটা সর্বোচ্চ পর্যায়ে আসলো এবং আমরা বেগটা ধরে নিলাম v। এরপরে আবার তার থেমে যাওয়ার পালা, অর্থাৎ এবার বেগ কমতে থাকবে। সেই বেগ কমার ভ্যালুটা তারা দিয়ে দিয়েছে F2 মঙ্গল, অর্থাৎ বাকি রাস্তাটুকু F2 মঙ্গলে চলে। এটা হলো ত্বরণ। মঙ্গল সমস্ত পথের দৈর্ঘ্য দেওয়া হয়েছে s। আমরা ধরে নিলাম এই সমস্ত পথটুকু s, এবং এই সমস্ত পথ পার করতে সময় লাগে t। আমরা তাও ধরে নিলাম t। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি, সাধারণত আমি ফিগারের মাস বরাবর যে সংখ্যাগুলো ব্যবহার করব, এই যে t এবং s সমস্ত পথের জন্য। আর যদি আমি অংশ বিশেষের জন্য, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের জন্য যদি এখান থেকে কিছু ব্যবহার করি, তাহলে এই অংশে লিখবো এবং এই অংশের ভিতরে লিখবো। যেমন এখানে আমি ধরে নিলাম যে এই টোটাল সময় t, এই প্রথম অংশের জন্য সময় নেয় t1, তাহলে বাকি অবশ্যই এই পথের জন্য সময় নেবে t - t1। অনুরূপভাবে এই যে s টোটাল ডিসটেন্সটুকু s, এই s এর এই ডিসটেন্সটুকু আমি ধরে নিলাম s1, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে বাকি এই ডিসটেন্সটুকুর জন্য s - s1। যে কিছুটা বর্ণনা দেওয়া যায়, এই বর্ণনা কিন্তু চিত্রের এই বর্ণনা কিন্তু তোমার মনে থাকবে না। তুমি যদি ভালো করে বোঝো, তাহলে এই অক্ষরগুলো দেখার মাধ্যমে তুমি বর্ণনাটা দিতে পারবে। যেমন কিনা আমরা বুঝতে পারছি যে এই অংশের জন্য এটা হবে আদিবেগ, এটা হবে শেষ বেগ, ত্বরণ হবে এটা, সময় t1 এবং দূরত্ব s1। তাহলে আমরা বলতে পারি যে আদিবেগ u = 0, f1 ত্বরণে t1 সময়ে s1 দূরত্ব অতিক্রম করে v বেগ লাভ করে। অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য কত মঙ্গলে কত সময়ে কত দূরত্ব অতিক্রম করে e বেগ লাভ করে, এভাবে আমরা বর্ণনাগুলো দিয়ে দিতে পারি। কিছুটা বুদ্ধি খাটালে ছবি দেখে যদি বর্ণনা দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। যেমন কিনা স্থির অবস্থা, অর্থাৎ প্রথম বেগটা এটা 0, ছবিতে দেখতে পাচ্ছি এই অংশের জন্য ত্বরণ f1 সময় t1 দূরত্ব s1, এই অংশের জন্য মঙ্গল সময় এবং দূরত্ব আমাদের জানা আছে, শেষ বেগ 0 হয়। সুতরাং আমরা এটা দেখে দেখে বর্ণনা দিতে পারি। যেমন কিনা ধরি বস্তুটি স্থির অবস্থা থেকে, অর্থাৎ যে 0 বেগ স্থির অবস্থা থেকে f1 ত্বরণে t1 সময়ে s1 দূরত্ব, এই যে s1 দূরত্ব অতিক্রম করে v বেগ লাভ করে, এই যে v বেগ লাভ করে। তারপর যা দেখছি তাই করব, f2 মঙ্গলে t - t1 সময়ে s - s1 দূরত্ব
অতিক্রম করে থেমে যায়, এই যে শেষ বেগ শূন্য হয়ে যায়। সুতরাং চিত্রের বর্ণনা কিন্তু তোমার মনে রাখতে হবে এমন কথা না, অনেকটা চিত্র দেখে তুমি বর্ণনা দিতে পারবে। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে আমি যদি এই প্রবলেমটা, এই যে 31 এর 1 প্রবলেমটা, এই প্রবলেমটা যদি ভালো করে খেয়াল করি তাহলে নিশ্চিত তুমি বাকি সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে পারবে। প্রথমে এই অংশ হতে আমরা পাই, এটা আমার আদি বেগ, এটা আমার শেষ বেগ, ত্বরণ, সময় এবং সরণ। তো আমি বলতে পারি v equal to u plus f t। মুখে আমি f t যাই বলি না কেন, আমার অক্ষর যেগুলো সাপোর্ট করে আমি সেগুলো লিখে দিই। তবে পাশে আমরা একটা সূত্র লিখতে পারি, সূত্রটা হলো v equal to u plus f t। এখান থেকে আমি v by f1 equal to t1 বের করে রাখলাম। ঠিক একই সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি, দ্বিতীয় অংশের উপর প্রয়োগ করি, এখানে ছিল ত্বরণ, সূত্রটা প্লাস দিয়ে ব্যবহার করেছি, মন্দনের কারণে সূত্রটা মাইনাস দিয়ে ব্যবহার করব। v equal to, এখানকার v কিন্তু এইটা শেষ বেগ এবং আদি বেগ u, এর কাজ v নিজে করছে, সুতরাং আমরা লিখব v equal to u minus f, f এর কাজ করবে f2 এবং t এর কাজ করবে এই যে এইটা t minus t1। সূত্রটা লেখা যেতে পারে v equal to u minus f সূত্র ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা অনুরূপভাবে পাই v by f2 equal to t minus t1। এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিয়েছি, এটা দিলাম 2। প্রথম অংশের উপরে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, v স্কয়ার, এটা v এটা u, v স্কয়ার equal to u স্কয়ার plus 2f, এটা f এটা s equal to u স্কয়ার plus 2fs। এখান থেকে আমরা বের করে রাখলাম v স্কয়ার বাই f1 equal to 2s1, ইকুয়েশন নাম্বার 3। এখানে ত্বরণ থাকার কারণে সূত্রটা আমরা প্লাস দিয়ে ব্যবহার করেছি। যদি দ্বিতীয় অংশের উপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে চাই তবে এখানে প্লাস থেকে আমরা মাইনাস ব্যবহার করব। দ্বিতীয় অংশ থেকে আমরা পাবো v স্কয়ার ইকুয়াল টু, এটা v এর কাজ করবে, এটা u এর কাজ করবে, u স্কয়ার মাইনাস 2f, এটা f, s এটা s। এখান থেকে আমরা v স্কয়ার বাই f2 ইকুয়াল টু 2s মাইনাস 2s1 বের করে রাখলাম, ইকুয়েশন নাম্বার 4। মূলত আমরা বলবিদ্যার গতিবিদ্যার কাজ কিন্তু আমরা শেষ করে ফেলছি। এরপরে প্রমাণ মিলানোর জন্য এই সমীকরণগুলোকে কে কিভাবে ব্যবহার করে সেই স্বাধীনতা তার থাকবে, সে চেষ্টা করলে পারবে। তারপরে আমরা একটা নির্দিষ্ট ছকের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব, যেমন কিনা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি আমরা যোগ করে দিই, 1 plus 2 করলে আমরা পাবো এখান থেকে v কমন নেওয়া হলো, v কমন 1 by f1 প্লাস এখান থেকে v কমন গেল 1 by f2 ইকুয়াল টু এইটা t1 এবং t1 ক্যান্সেল থেকে থাকবে t। এই সমীকরণটাকে আমরা বর্গ করে রাখলাম, t স্কয়ার সমীকরণ এই অবস্থাটাকে আমরা বর্গ করে রাখলাম। এই বর্গ করার কাজটা কিন্তু কেন করলাম খুবই এসেনশিয়াল তা কিন্তু না, তবে একটু প্রমাণের দিকে খেয়াল করলে আমরা বুঝবো এখানে টি স্কয়ার ছিল, আমরা বর্গ করলাম। অবশ্য এটা পরেও করা যেত, তবে সবগুলো অঙ্ক মোটামুটি একই ভাবে করার জন্য আমি এই কাজটা করে রাখলাম। তো ইকুয়েশন নাম্বার 5 দিয়ে রাখলাম। এরপরে যদি আমি ইকুয়েশন 3 এবং 4 যদি আমি যোগ করে দিই, 3 এবং 4 যোগ করে
প্লাস 4 ভি স্কয়ার কমন নিব, থাকবে 1/f1, এখান থেকে 1/f2, 2s1 কেটে যাবে, থাকবে 2s। এরপরে 5 নম্বর সমীকরণকে 6 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই 5 ভাগ 6 t স্কয়ার ডিভাইডেড বাই 2s, t স্কয়ার ডিভাইডেড বাই 2s, এখানে ভাগ করলে b স্কয়ার বাই b স্কয়ার কেটে যাবে, এখানে হোল স্কয়ারের সাথে একটা কেটে যাবে আর একটা থাকবে, এখানে ভাগের ফলে পাবো 1/f1 প্লাস 1/f2। ডাইরেক্ট প্রমাণ চলে আসছে। 31 এর 1 নাম্বার প্রমাণটা থেকে এই চাওয়া হয়েছিল। আমরা এর চেষ্টা করব 28 প্রবলেমটি সমাধান করার জন্য। এখানে বলা হয়েছে যে একটা ট্রেন সরল রেলপথে 4 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনে থামে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে সময় লাগে 8 মিনিট। প্রথম অংশ যদি x ত্বরণে, দ্বিতীয় অংশ y মন্দনে চললে আমাদের কাছে 1/x + 1/y = 8 প্রমাণ চাওয়া হয়েছে। এখান থেকে এক লাইন সিম্পলিফাই করলে এই প্রমাণটা আমাদের কাছে চাওয়া হয়েছে। মূলত 31 এ আমরা যে প্রক্রিয়াগুলো ফলো করলাম, 31 এ আমরা যে কাজগুলো করলাম হুবহু যদি আমরা সেই কাজগুলোই করি তাহলে 28 আমরা প্রমাণ পেয়ে যাব। 31 এ আমাদের কাছে s t এই বর্ণগুলো ব্যবহার করা হয়েছিল, এখানে বর্ণগুলোর জায়গায় কতগুলো ডিজিট ব্যবহার করা হয়েছে। তখন আগে ছিল f1 f2, এখানে তখন x এবং y, সুতরাং হুবহু একই কাজ করলে আমরা 28 সমাধান পেতে পারি। চলো দেখা যাক। ট্রেনটি এক স্টেশন থেকে থেমে অন্য স্টেশনে থামে, অর্থাৎ ট্রেনের কিন্তু প্রথম স্টেশনেও তার বেগ ছিল 0 এবং শেষ স্টেশনে দ্বিতীয় স্টেশনে গিয়েও তার বেগ হয়ে যায় 0। মাঝখানে কিছু পথ যায় x ত্বরণে এবং কিছু পথ যায় y মন্দনে। আমরা ধরে নিলাম এই এতটুকু রাস্তা, এখান থেকে এতটুকু রাস্তা সে x ত্বরণে যায়, x ত্বরণ, এবং দ্বিতীয়টুকু y মন্দনে চলে। তাহলে এই যে এখান থেকে 0 থেকে ত্বরণ বেগ বৃদ্ধি করে, বেগ বৃদ্ধি করতে করতে এই জায়গায় এসে আবার মন্দন সৃষ্টি হয়, বেগ কমতে কমতে থেমে যায়। আমরা ধরে নিলাম এই জায়গার বেগটা হলো v। টোটাল যে ডিসটেন্সের কথা বলা হয়েছে, টোটাল ডিসটেন্সটা এক স্টেশন থেকে অন্য স্টেশনের ডিসটেন্সটা হলো 4 কিলোমিটার। আমরা এইখানে লিখলাম, মাস বরাবর লিখলাম 4 কিলোমিটার, এবং টোটাল টাইম এসেছে 8 মিনিট। এই যে 4 কিলোমিটার টোটাল ডিসটেন্স, টোটাল এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে আমি প্রথম অংশের জন্য বরাদ্দ রাখলাম s কিলোমিটার, তাহলে দ্বিতীয় অংশের জন্য বরাদ্দ থাকলো 4 - s কিলোমিটার। অনুরূপভাবে এই যে 8 মিনিট থেকে প্রথম অংশের জন্য নিলাম আমি t মিনিট, তাহলে দ্বিতীয় অংশের জন্য আমার থাকবে 8 - t মিনিট। এখন চিত্রের বর্ণনা আমি 31 এ যেভাবে করেছি একই ভাবে যদি আমরা চিত্রের বর্ণনা দেই তাহলে আমরা লিখতে পারি, চিত্রের যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সংখ্যাগুলো, যে ডিজিটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ব্যবহার করে চিত্রের বর্ণনাটা দেওয়া যেতে পারে। যেমন ট্রেনটি স্থির অবস্থা থেকে, এই যে আগে বেগ 0, স্থির অবস্থা থেকে x ত্বরণে t মিনিটে s কিলোমিটার দূরত্ব অতিক্রম করে v বেগ লাভ করে, দেখতে পাচ্ছি v বেগ লাভ করে, তারপরে এত মন্দনে এত সময়ে এত দূরত্ব অতিক্রম করে, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। y মন্দনে 8 - t মিনিটে কতটা দূরত্ব, 4 - s কিলোমিটার দূরত্ব অতিক্রম করে
থেমে যায়। এই থেমে যাওয়ার অর্থ কিন্তু বেগ শূন্য হয়, বেগ শূন্য হয়। 31 সমস্যাটি সমাধান করার সময় আমরা যেভাবে যে সমীকরণগুলো ত্বরণের জন্য প্লাস, মন্দনের জন্য মাইনাস দিয়ে যেভাবে ব্যবহার করেছি, ঠিক একইভাবে যদি আমরা এইখানে প্রথম অংশের জন্য দ্বিতীয় অংশের জন্য যদি একই সূত্রগুলি ব্যবহার করি, অটোমেটিক্যালি প্রমাণগুলো চলে আসবে। চলো দেখা যাক। প্রথম অংশ থেকে পাই v = u প্লাস f, f এর কাজ কিন্তু করবে এই x, t কি সূত্র ব্যবহার করা হলো, v = u প্লাস ft। এখান থেকে আমি v বাই x এর মানটা বের করে রাখলাম, t কোশ্চেন নাম্বার 1। ঠিক দ্বিতীয় অংশ থেকে আমরা যদি মন্দনের ক্ষেত্রে মাইনাস সূত্র ব্যবহার করি, এখানে হলো এটা করবে u, এটা করবে v এর কাজ, v = u মাইনাস, এইটা কিন্তু মন্দন f, v = u মাইনাস ft, t হলো 8 মাইনাস t। কি সূত্র, v = u মাইনাস ft, u মাইনাস ft। এখান থেকে আমি v বাই y = 8 মাইনাস t বের করে রাখলাম, ইকুয়েশন নাম্বার 2। আবার প্রথম অংশের জন্য আমরা আরেকটি সূত্র ব্যবহার করতে পারি, v² = u² প্লাস 2fs। fs সূত্র হলো v² = u² প্লাস 2fs। এখান থেকে আমরা v² বাই x = 2s বের করে রাখলাম, ইকুয়েশন নাম্বার 3। প্রথম অংশে ত্বরণের জন্য প্লাস এর সূত্রটা ব্যবহার করেছি, দ্বিতীয় অংশ আমরা মন্দনের জন্য এই জায়গায় মাইনাস দিলে আমরা পাবো v² = u²। এখানে আগে বলেছি এটা হলো v, এটা হলো u, সুতরাং v² = u² মাইনাস 2f, এটা হলো f এর কাজ করবে fs, এটা হলো s, 4 মাইনাস s, 4 মাইনাস s। এখান থেকে আমরা v² বাই y = 8 মাইনাস 2s, ইকুয়েশন নাম্বার 4। আবারও বলছি, আমাদের কিন্তু বলবিদ্যার কাজ শেষ হয়ে গেল। এরপরে এই সমীকরণগুলো আগের মতো করে যদি আমরা অপারেশনগুলো করি, তাহলে অটোমেটিক্যালি প্রমাণটা চলে আসবে। সমীকরণ 1 এবং 2 যোগ করে আমরা পাই 1 প্লাস 2 করে পাই, আমরা কি কমন নিলাম, 1/x প্লাস 1/, এখান থেকে b কমন গেলে 1/y = t এবং t ক্যান্সেল গেল, থাকলো 8। এটা আমরা বর্গ করছি। আগে বলেছি এই বর্গ করার বিষয়টা কিন্তু খুব এসেনশিয়াল না, তবে আমরা একইভাবে সবগুলো সমস্যার সমাধান করতে চাই বলে বর্গ করেছি, তাছাড়াও করা যাবে। আমরা দিলাম সমীকরণ নাম্বার 5। এরপরে আমরা সমীকরণ 3 এবং 4 যদি আমরা যোগ করি, v² কমন নিলাম, এই দুই জায়গা থেকে আমরা v² কমন নিলে 1/x প্লাস 1/y = 2s ক্যান্সেল গেল, থাকলো 8, সমীকরণ নাম্বার 6। বর্গ করার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়, এই যে এখানে v² পেয়েছিলাম, এখানে v² সহজে কেটে যাবে এবং এটা রিমুভ করা সহজ হবে। বর্গ না করলে যেটা হতো, এখানে বর্গ না করলে এই সমীকরণ এবং এই সমীকরণের মাধ্যমে আমরা এখান থেকে v এর মান বের করে যদি এখানে বসে দিই, তবুও প্রমাণ পাওয়া যায়। তবে বর্গ করে যাওয়াটা আমার কাছে কিছুটা সহজ মনে হয়। এরপরের ক্লাসে তোমরা বুঝতেই পারছো, এই সমীকরণ নাম্বার 5 এবং সমীকরণ নাম্বার 6 যদি আমরা ভাগ করে দিই, আমরা প্রমাণ পেয়ে যাব। 5 ভাগ 6
ভি স্কয়ার কেটে যাবে, এই হোল স্কয়ারের সাথে এখান থেকে একটা কেটে যাবে, আর একটা থাকবে। তো আমাদের ফাইনালি থাকবে 1/x প্লাস 1/y ইকুয়াল টু ডান পাশে 64 এবং 8 এর মাধ্যমে আমরা পাবো 8। এই প্রমাণটাই চাওয়া হয়েছে। এবং এখান থেকে এক লাইন সিম্পলিফাই করলে বা দিয়ে এখান থেকে সিম্পলিফাই করে কি প্রমাণ, x প্লাস y ইকুয়াল টু সিম্পলিফাই করে 8xy, এটা প্রমাণ চাওয়া হয়েছে। তো আমরা আশা করি এই যে দুইটা সমস্যার সমাধান আমরা করলাম, যদি আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য মনোযোগ দেই তাহলে আমাদের অবশ্যই পারার কথা। এবং এই দুইটা সমস্যার যদি সমাধান করতে পারি, যে আমি প্রথম দিকে যে কয়েকটি সমস্যা একসাথে আলোচনা করেছিলাম, এই সমস্যাগুলো পার্থক্য তো নাই বললেই চলে, শুধুমাত্র কতগুলো সংখ্যা, কতগুলো ডিজিট, কতগুলো অক্ষরের জায়গায় ডিজিট সংখ্যা ব্যবহার করা হয়েছে। সুতরাং আশা করি তোমরা পারবে। বাকি যে সমস্যাগুলো থাকলো, একই জাতীয় যে সমস্যাগুলো থাকলো, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা একা একা এগুলা সমাধান করবে। যদি এর পরেও যদি কোনো সমস্যার সমাধান করতে না পারো এই গ্রুপ থেকে, তাহলে তোমরা তোমাদের ক্লাস টিচারকে ফোন করতে পারবে, ইভেন আমাকেও ফোন করতে পারবে। আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আর আবারও কিন্তু মনে করে দিই যে গণিত ক্লাসে যদি ধারাবাহিকতা ফলো না করো, আগের ক্লাসগুলো যদি ফলো না করো, আগের অঙ্কটা যদি না বোঝো, পরের অঙ্কটা, পরের ক্লাসটা কিন্তু বুঝতে কিছুটা সমস্যা হবে। তো আজকে আর না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যে সংগ্রামের মধ্যে আছি, কোভিড-19 বিরুদ্ধে যে সংগ্রামের মধ্যে আছি, এই সংগ্রামে আমরা যেন জয়ী হতে পারি, এর জন্য নিজেকে প্রস্তুত রেখো। আল্লাহ হাফেজ।